খবর শুনছেন নন্দীগ্রাম নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। আজ শুক্রবার 5 তারিখ। জানাবো আজকের বাছাই করা 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। আরজিকর কাণ্ডে নয়া মোড়, সন্দীপের শালিকার ফ্ল্যাট থেকে উদ্ধার চাঞ্চল্যকর তথ্য। মিলেছে টেকনিক্যাল রিপোর্ট। ধর্ষণ বিরোধী অপরাজিতা বিল রাষ্ট্রপতিকে পাঠালেন সিভি আনন্দ বোস। সুপ্রিম কোর্টে খারিজ সন্দীপ ঘোষের আর্জি, ফের ধাক্কা আরজিকরের প্রাক্তন অধ্যক্ষকে। ধর্ষণ খুন কাণ্ডে যুক্তই নন ধৃত সিভিক ভলেন্টিয়ার, জামিন চেয়ে দাবি আইনজীবীর। কি যুক্তি দিলেন? আবার মেয়েদের রাত দখল, আরজিকর কাণ্ডের 1 মাসের মাথায় দিন বদলের ডাক দিলেন রিমঝিমরা। 9 তারিখেই বড় পদক্ষেপ মমতার, এবার বিরাট কিছু ঘটতে চলেছে। সব বলে দিয়েছি। সন্দীপ ঘোষের পিএ প্রসূনকে আটক করল ইডি, স্লোগান উঠল জাস্টিসের। শুরু হয়ে গিয়েছে সার্ভে, চিন্তায় তৃণমূলের পদাধিকারীরা, পদ হারানোর শঙ্কায় ভুগছেন অনেকেই। পণ্ডিতদের উপত্যকায় ফেরানোর প্রতিশ্রুতি, জম্মু কাশ্মীরের ভোটের ইস্তেহারে কি আশ্বাস বিজেপির? জাতীয় সঙ্গীত বদলের ষড়যন্ত্রের বিরুদ্ধে গর্জে উঠল বাংলাদেশ। প্রতিদিন নিয়মিত খবর শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসছি বিস্তারিত খবরে। আরজিকরে আর্থিক দুর্নীতিকাণ্ডে সিবিআই এর হাতে গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। শুক্রবার এই দুর্নীতির তদন্ত করতে শহর জুড়ে একাধিক জায়গায় তল্লাশি চালায় ইডি। আর তখনই সন্দীপের শালিকার এয়ারপোর্ট সংলগ্ন বাড়িতে হানা দেয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। সূত্র মারফত খবর, আরজিকরের ঘটনার আগে এবং পরে একাধিকবার সন্দীপ ঘোষ নিজের শালিকার বাড়িতে থাকতেন। সেই কারণেই ইডির আধিকারিকেরা তার বাড়িতে হানা দেয়। সেখান থেকে মিলেছে বেশ কিছু ব্যাংকের ফিক্সড ডিপোজিটের সার্টিফিকেট। এছাড়া আর কি পাওয়া গিয়েছে তা এখনো জানা যায়নি। উল্লেখ্য, আরজিকর কাণ্ডে সিবিআই এর হাতে গ্রেপ্তার হওয়ায় সন্দীপ ঘোষের নামে একাধিক সম্পত্তির খোঁজ পাচ্ছে সিবিআই। একাধিক সম্পত্তির মধ্যে একটি সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে দক্ষিণ 24 পরগনার ক্যানিং এর জীবনতলায়। সেখানে সন্দীপ ঘোষ বিশাল একটি বাংলো বাড়ি তৈরি করেছেন, যার নাম সঙ্গীতা সন্দীপ ভিলা। স্থানীয় সূত্র মারফত খবর, ওখানে উনি প্রায়ই যেতেন সময় কাটাতে। এদিন দুর্নীতি তদন্তে নেমে সেই বাংলোর খোঁজ পায় ইডি আধিকারিকেরা। এক কথায় বলাই যায়, আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করার পরেই সিবিআইয়ের হাতে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। আরজিকর কাণ্ডের আবহে নারী এবং শিশুদের সুরক্ষার স্বার্থে অপরাজিতা বিল পাশ হয়েছে বিধানসভায়। আইনে পরিণত করার পরবর্তী পদক্ষেপ হিসেবে তা রাজ্যপালের কাছে পাঠানো হয়েছিল সইয়ের জন্য, কিন্তু বিলে টেকনিক্যাল ত্রুটি রয়েছে। এই যুক্তিতে তার সই করেননি সিভি আনন্দ বোস। এ নিয়ে শুক্রবার সকালে নবান্ন রাজভবনের মধ্যে জটিলতাও তৈরি হয়। তবে বিকেলেই সেই টেকনিক্যাল রিপোর্ট হাতে এসেছে রাজ্যপালের, আর তারপরেই তা পাঠানো হলো রাষ্ট্রপতির দরবারে। রাজভবনের তরফে সোশ্যাল মিডিয়া পোস্টে এই খবর জানানো হয়েছে। এক্স হ্যান্ডেলে দীর্ঘ পোস্ট করা হয়েছে রাজভবনের মিডিয়া সেলের তরফে। তাতে জানানো হয়েছে শুক্রবার মুখ্য সচিবকে ডেকে পাঠানো হয়েছিল, তিনি রাজভবনে গিয়েও ছিলেন। এরপরেই রাজ্যপালের হাতে তুলে দেওয়া হয় টেকনিক্যাল রিপোর্ট। তা খতিয়ে দেখে বিলটি রাষ্ট্রপতি ভবনে পাঠিয়ে দেয় রাজভবন। পাশাপাশি এমন গুরুত্বপূর্ণ বিলের ক্ষেত্রে ত্রুটি কেন রইল রাজ্য প্রশাসনের উদ্দেশ্যে, সেই প্রশ্নও তুলেছে রাজভবন। প্রিয় দর্শক বন্ধু, আমাদের খবরগুলি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, এতে আমরা আরো উৎসাহ পাই। আরজিকর কাণ্ডে ফের ধাক্কা খেলেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। সুপ্রিম কোর্টেও খারিজ তাঁর আবেদন। আরজিকরের দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন সন্দীপ, কিন্তু তাঁর আবেদন গ্রহণই করল না প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আরজিকরের দুর্নীতি মামলায় সন্দীপের বিরুদ্ধে প্রথমে তদন্ত শুরু করে রাজ্য সরকার গঠিত বিশেষ তদন্তকারী দল তদন্ত শুরু করে, কিন্তু পরে কলকাতা হাইকোর্ট ধর্ষণ এবং খুনের মামলার পাশাপাশি আর্থিক দুর্নীতি মামলাতেও সিবিআই তদন্তের নির্দেশ দেয়। কলকাতা হাইকোর্ট জানিয়ে দেয়, আর্থিক দুর্নীতি মামলার সঙ্গে ধর্ষণ এবং খুনের মামলার কোনো যোগাযোগ আছে কিনা সেটাও খতিয়ে দেখবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ করেই শীর্ষ আদালতের দ্বারস্থ হন সন্দীপ। তার দাবি ছিল, কলকাতা হাইকোর্ট এই মামলার তদন্তভার সিবিআইকে দেওয়ার আগে শুনানিতে তার কোনো বক্তব্যই শুনতে চায়নি, অথচ হাসপাতালের তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার সঙ্গে অযথা দুর্নীতি কাণ্ডকে যুক্ত করা হয়েছে বলেও অভিযোগ ছিল তার। একই সঙ্গে চিকিৎসক আক্তার আলী তার বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যে অভিযোগ এনেছেন বলেও এদিন দাবি করেন সন্দীপ। শেষ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখুন, আছে আরও গুরুত্বপূর্ণ কয়েকটি খবর।
আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনার সঙ্গে যুক্তই নন ধৃত সিভিক ভলেন্টিয়ার, এমনটাই দাবি করলেন তার আইনজীবী কবিতা সরকার। আদালত চত্বরে তিনি জানান, তার মক্কেল গোটা ঘটনার সঙ্গে আদৌ যুক্ত নন। ধৃতের সঙ্গে কথা বলে তিনি জানতে পেরেছেন ধৃত কিছুই করেননি। উচ্চ আদালতে তাঁর বিরুদ্ধে কোনো মামলা পড়ে নেই, তাই তার মক্কেলের জামিন পাওয়া উচিত বলে দাবি করেছেন আইনজীবী। যদিও তিনি জানিয়েছেন তার মক্কেলের বক্তব্য যাচাই করা দরকার। এরপরে আদালতেও তিনি ধৃতের জামিনের আবেদন জানান, তবে তা মঞ্জুর হয়নি। শুক্রবার ধৃতকে আরও 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। শিয়ালদা আদালতে শুক্রবার ভার্চুয়াল মাধ্যমে হাজির করানো হয়েছিল ধৃতকে। তার জামিনের আবেদন করেন আইনজীবী। অভিযুক্তের পক্ষে তার যুক্তি ছিল, এই মামলায় সিবিআই অনেক দিন ধরেই তদন্ত চালাচ্ছে, কিন্তু এখনো তদন্তের কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না, তাই তাঁর মক্কেলকে জেলে রাখার কোনো মানেই হয় না। কিন্তু জামিনের আবেদন এদিন মঞ্জুর হয়নি। নিয়মিত সঠিক খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আরজিকর কাণ্ডের প্রতিবাদে আবারও রাত দখল করবেন মেয়েরা। মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় 1 মাসের মাথায় নতুন কর্মসূচির ডাক দেওয়া হচ্ছে। গত 14 আগস্ট রাতে রিমঝিম সিংহের ডাকে মেয়েরা পথে নেমেছিলেন, পা মিলিয়েছিলেন পুরুষেরা, ও সেই রিমঝিমদের ডাকেই আবারও একবার রাত দখল করতে নামবেন মেয়েরা। মূলত সংস্কৃতি জগতের মানুষদের এই কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। আরজিকর কাণ্ডের পর সমাজ মাধ্যমে 14 আগস্ট রাত দখলের কর্মসূচির ডাক দিয়েছিলেন মেয়েদের রাত দখল করো, দিন বদল করো মঞ্চের রিমঝিমেরা। সেই ডাকে প্রচুর মানুষ পথে নেমেছিলেন। কলকাতা ছাড়িয়ে রাজ্যের বিভিন্ন জেলায় মেয়েরা রাত দখলে নেমেছিলেন। সেই কর্মসূচির আহ্বায়কেরা এবার নতুন কর্মসূচির কথা জানালেন। শুক্রবার সাংবাদিক বৈঠক করে রিমঝিমেরা জানান, আগামী 8ই সেপ্টেম্বর রাতে সকলে পথে নামবেন আবার। কর্মসূচির নাম দেওয়া হয়েছে শাসকের ঘুম ভাঙাতে নতুন গানের ভোর। এই কর্মসূচির কথা বলতে গিয়ে রিমঝিমেরা সত্যজিৎ রায়ের গুপি গাইন বাঘাবাইন ছবির উল্লেখ করেছেন। তারা জানান, গুপি গাইন যেমন রাজার ঘুম ভাঙিয়েছিলেন, সেভাবেই শাসকদের ঘুম ভাঙাতে চান। সাংস্কৃতিক আঙ্গিকে রাত দখল হবে বলেও জানান রিমঝিমেরা। গানের দল, নাচের দল, সাংস্কৃতিক জগতের বিভিন্ন ব্যক্তিত্বকে এই কর্মসূচিতে আহ্বান জানানো হয়েছে। গত 1 মাস ধরে আরজিকর মেডিকেল কলেজের চিকিৎসক ধর্ষণ এবং খুনের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে গোটা রাজ্য। 31 বছর বয়সী তরুণী চিকিৎসককে কর্মরত অবস্থায় নারকীয়ভাবে হত্যা করার পর রাজ্যের সকল স্তরের মানুষ প্রতিবাদে মুখর হয়ে উঠেছেন। বিরোধী শিবিরেও এই ঘটনায় সরব হয়ে উঠেছে এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে আন্দোলনে নেমেছে তারাও। ফলে রাজ্য সরকারের ওপর চাপ ক্রমশ বাড়ছে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি হাই ভোল্টেজ প্রশাসনিক বৈঠকের ডাক দিয়েছেন। নবান্ন সূত্রে খবর, আগামী সোমবার 9 সেপ্টেম্বর নবান্ন সভাগৃহে দুপুর 1টায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত থাকবেন মন্ত্রিসভার সব সদস্য, সব দপ্তরের সচিব এবং বিশেষ সচিবেরা। এছাড়াও রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, এডিজি আইন শৃঙ্খলা মনোজ বর্মা এবং কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। এই বৈঠকে সশরীরে উপস্থিত থাকতে বলা হয়েছে সকলকেই। পাশাপাশি সব জেলার জেলা শাসক এবং পুলিশ সুপারদেরও ভার্চুয়ালি যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার রাজ্য সরকারের তরফে এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। উল্লেখ্য, আরজিকর মেডিকেল কলেজ নিয়ে উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই এই জরুরি পর্যালোচনা বৈঠকের আয়োজন করা হচ্ছে। এরই মধ্যে শুক্রবার সুপ্রিম কোর্টে বহুল প্রতীক্ষিত আরজিকর মামলার শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু প্রধান বিচারপতির অসুস্থতার কারণে তা পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন করে জানানো হয়েছে আগামী সোমবার 9 সেপ্টেম্বর এই মামলার শুনানি হবে। একই দিনে মুখ্যমন্ত্রীও তার প্রশাসনিক বৈঠকের আহ্বান রেখেছেন। আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আরজিকর হাসপাতাল এবং মেডিকেল কলেজে আর্থিক দুর্নীতি মামলায় চাঞ্চল্যকর মোড়। আটক প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ প্রসূন চট্টোপাধ্যায়। আজ শুক্রবার সকাল থেকে দফায় দফায় তাঁকে জেরা করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। জেরা করা হয় পরিবারের সদস্যদেরও, এমনকি গোটা বাড়ি জুড়ে চলে তল্লাশি অভিযানও। আর এই দীর্ঘ তল্লাশিতে একাধিক তথ্য পেয়েছেন ইডির আধিকারিকেরা। আর এরপরেই প্রসূন চট্টোপাধ্যায়কে আটক করল তদন্তকারী সংস্থা। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা তাকে ইডির দপ্তরে নিয়ে আসেন বলে সূত্রের খবর। গাড়িতে তোলার আগে সন্দীপ ঘনিষ্ঠ প্রসূনকে একাধিক প্রশ্ন করেন সাংবাদিকেরা। তিনি শুধু জানান, যা জানার ছিল সব বলে দিয়েছি। তবে আরজিকর হাসপাতালের আর্থিক দুর্নীতির সঙ্গে সন্দীপ ঘোষ কিভাবে এবং কতটা জড়িত তা জানতে চাওয়া হলে কোনো উত্তর দেননি প্রসূন। অন্যদিকে এদিন যখন তাকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছিল, তদন্তকারী আধিকারিকরা সেই সময় প্রতিবেশীরা উই ওয়ান্ট জাস্টিসের স্লোগান দিতে থাকেন। সবে 3 মাস হয়েছে লোকসভা নির্বাচন শেষ হয়েছে। সেই নির্বাচনে রাজ্যের 42টি আসনের মধ্যে 29টি আসনে তৃণমূল জিতেছে ঠিকই কথা, তবে 29টি আসনের মধ্যে 28টি এসেছে দক্ষিণবঙ্গ থেকে। উত্তরবঙ্গ থেকে এবার তৃণমূলকে খালি হাতে ফিরতে না হলেও আসন প্রাপ্তির সংখ্যা মাত্র 1।
একই সঙ্গে এটাও দেখা গিয়েছে রাজ্যে যেমন 3টি লোকসভা কেন্দ্রে তৃণমূল পরাস্ত হয়েছে কম ভোটের ব্যবধানে, তেমনি 2টি জেলা আসনও হাতছাড়া হয়েছে দলের। পাশাপাশি দেখা গিয়েছে ভোট প্রাপ্তির নিরিখে তৃণমূল গ্রামে এগিয়ে রয়েছে, শহরেও সে পিছিয়ে পড়েছে বিরোধীদের, বিশেষ করে বিজেপির ভোট প্রাপ্তির কাছে। কেন এই ফল হলো তা নিয়ে যেন ময়না তদন্ত হবে, সেটা আগেই দলের সেনাপতি তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন। সেই ময়না তদন্তের দ্বিতীয় ধাপ এখন শুরু করে দিয়েছে রাজ্য সরকার। জম্মু কাশ্মীরের বিধানসভা নির্বাচনেও সেই হিন্দুত্বের হাওয়ায় ভর করেই বাজিমাত করতে চাইছে বিজেপি। এদিন জম্মু কাশ্মীরের বিধানসভা নির্বাচনে বিজেপির ইস্তেহার প্রকাশ অনুষ্ঠানে তা স্পষ্ট করে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জম্মু কাশ্মীরের জন্য বিজেপির ইস্তেহারে যে 25টি প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তার মধ্যে সন্ত্রাসবাদ নির্মূল করার সঙ্গে বিভিন্ন মন্দিরের পুনর্গঠন এবং কাশ্মীরি পণ্ডিতদের উপত্যকায় ফিরিয়ে আনার মতো ঘোষণাও রয়েছে। অমিত শাহ দাবি করেছেন, জম্মু কাশ্মীরের জন্য তৈরি করা এই ইস্তেহার ওই অঞ্চলের জন্য উন্নয়ন, নিরাপত্তা ব্যবস্থা করা এবং অর্থনৈতিক বৃদ্ধির যে লক্ষ্য বিজেপি নিয়েছে তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। একই সঙ্গে অমিত শাহ এদিন জানিয়েছেন, জম্মু কাশ্মীরের বুকে 370 ধারা আর কোনোদিনই ফিরবে না। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরও দাবি করেছেন, গত 10 বছরে কেন্দ্রীয় সরকার জম্মু কাশ্মীরের জন্য যা করেছে তা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। রাজৌরিতে একটি নতুন পর্যটন কেন্দ্র তৈরির পাশাপাশি জম্মু কাশ্মীরে 5 লক্ষ কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছেন অমিত শাহ। শেখ হাসিনা সরকারের পতনের পরেই নখ দাঁত বের করেছে মুক্তিযুদ্ধ এবং ভারত বিরোধী শক্তি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা বদলের দাবি জানিয়েছেন 71-এর মুক্তিযুদ্ধে পাক হানাদার বাহিনীর অন্যতম দোসর তথা কুখ্যাত সন্ত্রাসী গোলাম আজমের ছেলে আব্দুল্লাহিল আমান আজমি। শুধু রবীন্দ্রনাথের লেখা জাতীয় সঙ্গীতই নয়, 1972 সালের সংবিধান বাতিলের দাবিও জানিয়েছেন পাকিস্তানি গুপ্তচর সংস্থা ISI এর এজেন্ট আজমি। আর আল বদর এবং রাজাকার বাহিনীর প্রধানের ছেলের এই দাবির বিরুদ্ধে শুক্রবার গর্জে উঠলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সপক্ষে থাকা আম জনতা। রাজধানী ঢাকা সহ গোটা দেশেই শুধু সিলেট বাদ ছিল। একই সময় সমবেত কণ্ঠে আমার সোনার বাংলা গেয়ে জাতীয় সঙ্গীত নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে সামিল হলেন লক্ষ লক্ষ বাংলাদেশি। এতক্ষণ খবর শুনছিলেন নন্দীগ্রাম নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। খবর এখনকার মতো এ পর্যন্তই। ধন্যবাদ।